এই যে স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? তো আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আজকে যে এই থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে 25 এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের কারো কি গরম লাগতেছে নাকি? লাগতেছে কারো? আমি যখন এখানে আসি তখন থার্মোস্ট্যাটটা 22 ডিগ্রিতে সেট আপ করা ছিল। তো আমি এসে আমার প্রাইভেট সেক্রেটারি হাসানকে বললাম যে এটা দেখো তো থার্মোস্ট্যাটটা কততে আছে। তো বলে যে এটা 22 ডিগ্রিতে আছে। তো এখন আপনারা যত কিছুই করেন জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, আমাদের বিহেভিয়ারে পরিবর্তন আনতে হবে। এই যে স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি কি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন? তো ওই জন্য আমাদের কিন্তু জ্বালানি, যে আমরা একটা মনে রাখতে হবে আমরা একটা জ্বালানির সংকটের মধ্যে আছি। তো আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। আমাকে নিয়ে একটা কার্টুন একটা নেমে বেড়েছে যে আমি লাইন কেটে দিচ্ছি 25 ডিগ্রির বেশি। মালয়েশিয়া একই টেম্পারেচার সেট করছে। মালয়েশিয়াতে বিদ্যুতের অভাব নেই। মালয়েশিয়াটা সেট করছে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। তো ওই জন্য জ্বালানি, আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। তো আশা করি এইখানে যে আজকে যে এই থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে 25-এ। আমি বিজিএম এর অ্যাডমিনিস্ট্রেটরকে এই জন্য অনুরোধ জানাবো এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। কারণ আমাদের হচ্ছে শীতকাল এবং গরমকালের যে পার্থক্য, বিদ্যুতের চাহিদার যে পার্থক্য, সেটা প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট। এর মধ্যে 2,000 মেগাওয়াট আছে আমাদের ইরিগেশন লোড। ইরিগেশন তো আমরা বন্ধ করতে পারবো না খাদ্যের জন্য, কিন্তু এই যে কুলিং লোড 5,000, এটা তো কমানো যাবে এবং এটার একটা নিয়ন্ত্রণের একটা বড় উপায় হচ্ছে থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করা। দ্বিতীয় কথাটা যে রিনিউয়েবল অনেক কথা হচ্ছে, কিন্তু সেমিনার হচ্ছে, আমিও অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তো এখন আমাদের কিন্তু এই যে যেটা বললাম যে এইসব কথাবার্তা, সেমিনার, এগুলো একটু কমিটি দিয়ে একটু কাজ করতে হবে। তো আমি তাহলে প্রথমে ইটকলকে নিয়েই বলি। আপনারা অনেকে জানেন যে আমি ইটকলে শুরু করেছিলাম এবং এখানে প্রায় 7-8 বছর আমি ওখানে ছিলাম। ইটকল আমাকে মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ইটকল কিন্তু একটা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না। ইটকলের প্রধান ম্যান্ডেট হচ্ছে মানুষকে সেবা করা। এই জন্যই কিন্তু আমাদের দাতারা এখানে কনসেশনাল লোন দেন। ইটকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকে পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় 1000 মেগাওয়াটে। এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে চলবে না। এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না। এরপর হচ্ছে ইটকলের ইন্টারেস্ট রেট। বলছে যে কত পার্সেন্ট দিলে, ব্যাংক গ্যারান্টি দিলে তারপরে হচ্ছে এত পার্সেন্ট, 75% ব্যাংক গ্যারান্টি দিলে এত পার্সেন্ট। তো তাহলে তো ওই ইন্টারেস্ট রেটের সঙ্গে ব্যাংক গ্যারান্টি কস্ট অ্যাড করতে হবে, তাহলে প্রকৃত ইন্টারেস্ট রেট হবে। তো আমি ইটকলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুজনেই আছেন এবং আমার বিদ্যুৎ সচিবও আছে সেখানে। আমি সবাইকে বলবো যে ইটকলের লেন্ডিং টার্মসটা ঠিক করতে হবে। তারপরে ইটকলের টার্গেটের মধ্যে একটা অ্যাম্বিশন আনতে হবে। ইটকলের সবাই এখন অফিস, আদালত, সেমিনার এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আমি যখন ইটকলের সেমিনার ছিলাম, প্রধান নির্বাহী ছিলাম, আমি সাতক্ষীরাতে থাকতাম, কি বলে নোয়াখালীতে থাকতাম, এখানে থাকতাম, সেখানে থাকতাম।
যেখানে প্রকল্প সেখানে থাকতাম। তো এখন এই যে যেটা সেটা হচ্ছে যে এই যে ইয়েকে নিয়ে কি বলে যে আপনি শহরে বসে বিজিএম এর সেমিনার করে বিজিএম এর সেমিনার ইয়ে পারবে না। তো ওই জন্য ইটকলকে কিন্তু পরিবর্তন করতে হবে।